ওয়েলকাম টু এমসিএসএ ক্লাসেস। তোমাদের সবাইকে এমসিএসএ অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমরা বিগত কিছুদিন ধরে অনলাইন ক্লাসে ধারাবাহিকভাবে ভারতের সংবিধানের উপরে নির্দিষ্ট কতগুলো ভিডিও নিয়ে আসছি। এই ভিডিও নিয়ে আসার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের বেসিক ফাউন্ডেশনটাকে ঠিক করা, এবং সেই উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সংবিধানের ভিডিও অলরেডি আমরা নিয়ে এসেছি। অলরেডি তোমরা অবগত আছো যে আমরা কেন্দ্রীয় যে তোমার ব্যবস্থা, সেই কেন্দ্রীয় ব্যবস্থার প্রথম ভিডিও আমরা কিন্তু সম্পূর্ণ করেছি, এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে সেই ভিডিওটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতির উপরে দুটো ভিডিও করব। একটা হচ্ছে কি রাষ্ট্রপতির ব্যাপারটা গিয়ে কী ভারতবর্ষের সংবিধান অনুযায়ী তার সম্বন্ধে আমরা জানবো, আর দ্বিতীয় হচ্ছে কি ভারতবর্ষের যতজন রাষ্ট্রপতি এসেছে সেই রাষ্ট্রপতিদের নাম, তারা এসেছে তাদের সময় কি কি ঘটনা ঘটেছে না ঘটেছে, আমাদের জ্ঞানের মধ্যে থেকে যতটুকু ব্যবস্থাপনা আমরা জানি ততটুকু আমরা কিন্তু জানানোর চেষ্টা করব। অর্থাৎ আমরা রাষ্ট্রপতির উপরে কিন্তু দুটো ভিডিও পরপর নিয়ে আসতে চলেছি। তার মধ্যে থেকে আজকে একটা ভিডিও কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করছি, এবং এই ভিডিওর মাধ্যম দিয়ে রাষ্ট্রপতির সম্বন্ধে তোমরা অনেক কিছু বিষয়ে অবগত হবে। তো এখানে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে রাষ্ট্রপতিকে বলা হয় প্রেসিডেন্ট। আচ্ছা, আমেরিকার রাষ্ট্রপতি বা অন্যান্য দেশের রাষ্ট্রপতিদের যে ধরনের ক্ষমতা থাকে, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি কিন্তু বর্তমানে সে ধরনের ক্ষমতা নেই। কিন্তু ক্ষমতা না থাকলেও মাথায় রাখবে প্রশাসনের হেড যদি কাউকে বলা হয় তো সেটা রাষ্ট্রপতিকে বলা হয়। আবার পার্লামেন্টের যে ব্যবস্থাপনা, আইন ব্যবস্থা, সেই আইন ব্যবস্থা কিন্তু লোকসভা এবং রাজ্যসভা অসম্পূর্ণ কাকে ছাড়া? রাষ্ট্রপতিকে ছাড়া। অর্থাৎ রাষ্ট্রপতি পদটি একটি হচ্ছে সাংবিধানিক পদ, এবং ভারতবর্ষের সংবিধানে এই রাষ্ট্রপতি পদটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। তো এই গুরুত্বপূর্ণ পদটির সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত জানব, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ যে রাষ্ট্রপতি মানে হচ্ছে কি স্যার? প্রেসিডেন্ট। হ্যাঁ, তারপরে সেই রাষ্ট্রপতির সম্বন্ধে কতগুলো কথা এখানে দেখো লেখা আছে। কি লেখা আছে দেখো, ভারতীয় তোমার হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি পদটি খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি তোমার একদিকে যেমন প্রশাসনিক বিভাগের তোমার হচ্ছে দায়িত্বপ্রাপ্ত প্রধান, অন্যদিকে আইন বিভাগ তথা পার্লামেন্টের প্রধান হিসাবে কাজ করে। অর্থাৎ রাষ্ট্রপতি ভারতীয় রাষ্ট্রীয় ব্যবস্থায় একসাথে দুটি কাজ করে, ঠিক আছে? রাষ্ট্রপতি যেটা, তারা হচ্ছে একসাথে দুটো কাজ করছে। রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি দুটো কাজ কি কি? একটা হচ্ছে আইনসভাতে একটা বিভাগ চালাচ্ছে, আইনসভাতে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে একটা আইনসভাতে বিভাগ চালাচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে কি তোমার হচ্ছে প্রশাসনের হেড, হেড, ঠিক আছে? এই হেড। তো আইন বিভাগে কিভাবে কাজ করছে? মূলত আইন বিভাগে আমি কিছুক্ষণ আগেই বললাম যে দুটো যে কক্ষ রয়েছে, উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ, যেটাকে আমরা লোকসভা বা রাজ্যসভা বলি। এই লোকসভা বা রাজ্যসভাতে যদি কোনো বিল পাস হয়, সেই বিলটা ততক্ষণ আইনে পরিণত হয় না যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতি সই করে। অতএব রাষ্ট্রপতির সইটা বা রাষ্ট্রপতি যেটাকে আমরা বলি অ্যাসেন্ট, সেই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু এখানে কিন্তু আমরা অবগত হচ্ছি, হলো। আর দ্বিতীয় হচ্ছে কি প্রশাসনের হেড, অর্থাৎ আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন চলছে, সেই অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু চলে হচ্ছে কার নামে? রাষ্ট্রপতির নামে। সেই জন্য রাষ্ট্রপতি কিন্তু একটা তোমার হচ্ছে কি এই যে প্রেসিডেন্ট যে পদটা রয়েছে আমাদের দেশে, প্রেসিডেন্ট, তো এই প্রেসিডেন্ট পদটা কিন্তু হচ্ছে আমাদের দেশে হচ্ছে কি পদ? তোমার হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পদ, ঠিক আছে? যুক্তরাষ্ট্রীয় মানে ফেডারেল পদ, ঠিক আছে? এটা নয় যে শুধুমাত্র প্রেসিডেন্ট পদটা শুধুমাত্র কেন্দ্রের জন্য কাজে লাগছে, কেন্দ্রের সাথে সাথে আবার তোমার হচ্ছে রাজ্যের জন্য কিন্তু কাজে লাগছে। তাহলে এটা হলো ব্যাপার। তাহলে প্রশাসনিক বিভাগ এবং আইন বিভাগ এই দুটোরই কাজ করছে রাষ্ট্রপতি। ভারতবর্ষের সংবিধানে 52 নম্বর আর্টিকেল থেকে শুরু করে 62 নম্বর আর্টিকেলের মধ্যে এই রাষ্ট্রপতির সম্বন্ধে বলা রয়েছে। তো 52 থেকে 62 মানে কতগুলো ধারা? 10টা ধারা। তো এই 10টা ধারার মাধ্যম দিয়ে তোমার হচ্ছে রাষ্ট্রপতির সম্বন্ধে আমরা বিভিন্ন কিছু জানতে পারবো। তাহলে রাষ্ট্রপতি কত থেকে কত নম্বর ধারায় রয়েছে? 52 থেকে তোমার হচ্ছে 62। রাষ্ট্রপতি হচ্ছে আমি কি বললাম, একটা যুক্তরাষ্ট্রীয় পদ, ঠিক আছে? তারপরে কি বললাম, রাষ্ট্রপতি আইন বিভাগে হচ্ছে কি একটা কি বিভাগ হিসাবে কাজ করে, আবার দ্বিতীয় হচ্ছে কি প্রশাসনের হেড হিসাবেও কাজ করে, হলো। তাহলে আশা করি বুঝাতে পারলাম ভারতবর্ষের রাষ্ট্রপতির সম্বন্ধে দেখবে প্রাথমিক ধারণা। এবার দেখো, আমি যতগুলো ধারা রয়েছে বা যাই রয়েছে না কেন,
এগুলোকে একেবারে রাষ্ট্রপতি সংক্রান্ত বৈশিষ্ট্য হিসাবে আমি করে ফেলেছি এখানে বৈশিষ্ট্য। কিন্তু বৈশিষ্ট্য বলতে রাষ্ট্রপতির তো কোনো বৈশিষ্ট্য হয় না, মানে অ্যাকচুয়ালি হচ্ছে ভারতবর্ষের সংবিধানে যে ধারাগুলো রয়েছে সেই ধারা অনুযায়ী রাষ্ট্রপতির কার্যনীতি কি রয়েছে না রয়েছে সেই বিষয়টা আমরা এই বৈশিষ্ট্য হিসাবে আমরা জানবো। তো অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, প্রতিটা বৈশিষ্ট্য সম্বন্ধে খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে আমাদেরকে জানতে হবে। সবার প্রথম যে বৈশিষ্ট্য দেখো সেটা নাম্বার কি 1, কি বলছে, ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। ঠিক আছে, আমাদের রাষ্ট্রের প্রধান এবং তোমার হচ্ছে প্রথম নাগরিক। তাহলে ধরো আজকে যে দ্রৌপদী তোমার হচ্ছে দ্রৌপদী মুর্মু, ঠিক আছে, তো এই দ্রৌপদী মুর্মু হচ্ছে আমাদের ভারতের এখন প্রথম নাগরিক, প্রথম নাগরিক। ঠিক আছে, কেন, তিনি এখন আমাদের ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি। আর তোমার হচ্ছে মাথায় রাখবে রাষ্ট্রের প্রধানও। কেন রাষ্ট্রের প্রধান? সাধারণ মানুষের সাথে সম্পর্ক যদি কারো কিছু থাকে তো সেটা হচ্ছে কার? প্রশাসনের। তো প্রশাসনের যদি হেড যদি রাষ্ট্রপতি হয় তাহলে রাষ্ট্রের প্রধান তিনি। তো যেহেতু তিনি রাষ্ট্রের প্রধান, তো জনগণেরও প্রধান যদি কাউকে মানে পদাধিকার বলে যদি কাউকে বলা যায় তো সেটা রাষ্ট্রপতিকে বলতে হবে। তারপরে 2 নম্বর পয়েন্টে গিয়ে কি বলছে, ভারতবর্ষের সংবিধানে 54 এবং 55 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সম্বন্ধে বলা রয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতিটি তোমার হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের কাছ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতির যে নির্বাচন এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড, মাথায় রাখবে। রাষ্ট্রপতির যে নির্বাচন সেই বিষয়টা নেওয়া হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড। এই নির্বাচনে লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য এবং বিভিন্ন বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করতে পারে এবং প্রতিটি রাজ্যের জনসংখ্যার উপরে ভিত্তি করে ভোটের কাউন্ট তোমার হচ্ছে ধরা হয়। এক্ষেত্রে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার যে 12 জন সদস্য তারা অংশগ্রহণ করতে পারেন না এবং রাষ্ট্রপতির নির্বাচনের এই পদ্ধতিকে পরোক্ষ পদ্ধতি বলা হয়। তোমার হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত কোনো সমস্যা বাদলে তার সমাধান করবে হচ্ছে একমাত্র কে? সুপ্রিম কোর্ট। তো বুঝতেই পারছো এখানে রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে বলা রয়েছে এবং ধারা নম্বর হচ্ছে 54 এবং 55-তে রাষ্ট্রপতির নির্বাচনের সম্বন্ধে বলা রয়েছে। এবং তোমরা এটা অবগত হলে যে রাষ্ট্রপতি যে নির্বাচন সেই নির্বাচন পদ্ধতিটা তোমার হচ্ছে আয়ারল্যান্ডের কাছ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমার প্রসঙ্গ যেটা হলো সেটা হচ্ছে কি, এই রাষ্ট্রপতির নির্বাচনে কারা কারা ভোট দেয়। তো আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলেছি যে রাষ্ট্রপতির পদটা হচ্ছে একটা যুক্তরাষ্ট্রীয় পদ। তো যুক্তরাষ্ট্রীয় হওয়ার কারণে এখানে কেন্দ্র এবং রাজ্য উভয়েরই ভূমিকা থাকবে। তো কেন্দ্রের ভূমিকা কি আছে? কেন্দ্র সরকার যে রয়েছে, কেন্দ্রের যে সরকার রয়েছে, তো কেন্দ্রের 2টা কক্ষ, একটা উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, এবং রাজ্য, বিভিন্ন রাজ্য যে রয়েছে বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেখানে বিধানসভা রয়েছে, তো সেই বিধানসভার সদস্যরাও কিন্তু এই রাষ্ট্রপতির মানে ভোটে কিন্তু অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ রাষ্ট্রপতির ভোটে তোমার যে লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য এবং যতগুলো আমাদের দেশে বিধানসভা আছে প্রতিটা বিধানসভার সদস্যরা কিন্তু অংশগ্রহণ করে। বিধানসভার সদস্য বলতে এরা হচ্ছে এমএলএ, আর হচ্ছে লোকসভা এবং রাজ্যসভার সদস্য বলতে এরা হচ্ছে এমপি। ঠিক আছে, কিন্তু এক্সেপশনাল হচ্ছে কি, মানে ভারতবর্ষের সমস্ত এমপিরা অংশগ্রহণ করতে পারলেও 12টা এমপি কিন্তু করতে পারে না। কোন 12টা? তোমরা নিশ্চয়ই জানো যে রাজ্যসভা থেকে মোট 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন। এই 12 জন ব্যক্তি কিন্তু রাষ্ট্রপতির ভোটে কিন্তু অংশগ্রহণ করতে পারেন না। ঠিক আছে, আর সাথে এটাও মাথায় রাখতে হবে যে এই রাষ্ট্রপতির যে ভোটটা এটা তো সরাসরি জনগণের মাধ্যমে নয়, কিন্তু এটাও ভাবতে হবে এই জনগণই কিন্তু তোমার হচ্ছে কি লোকসভার সদস্যদেরকে কিন্তু তোমার হচ্ছে জিতিয়ে নিয়ে আসে। আচ্ছা, এই জনগণই কিন্তু হচ্ছে রাজ্যসভার তোমার হচ্ছে বিধানসভার সদস্যদেরকে সরাসরি ভোটের মাধ্যমে জিতিয়ে নিয়ে আসে। যেহেতু এরা সরাসরি মানে ভোটের মাধ্যম দিয়ে জিতিয়ে নিয়ে আসছে, তার মানে হচ্ছে কি জনগণের প্রতিনিধি হিসাবে এরাই রাষ্ট্রপতির ভোটে কিন্তু অংশগ্রহণ করছে। যেমনটা তোমার হচ্ছে কি গণপরিষদ তৈরির সময় হয়েছিল পরোক্ষ ভোট পদ্ধতি, ঠিক একইভাবে রাষ্ট্রপতির ভোট পদ্ধতিটাও কিন্তু পরোক্ষ ভোট পদ্ধতি। স্যার, এক্ষেত্রে তোমরা হয়তো ভাববে যে তাহলে তোমার হচ্ছে তোমার হচ্ছে রাজ্যসভার যারা সদস্য তাদের কি গল্পটা রয়েছে? তারাও কিন্তু হচ্ছে কি বিধানসভার যারা সদস্য তাদের মাধ্যম দিয়ে ভোট দিয়ে আসে এবং বিধানসভার সদস্যদেরকে সরাসরি জনগণ ভোট দেয়। আলটিমেটলি জনগণের পরোক্ষ ভোটের মাধ্যম দিয়ে কিন্তু এই এমপি বা এমএলএরা তোমার হচ্ছে পরোক্ষ বা প্রত্যক্ষ ভোটের মাধ্যম দিয়ে এরা আসে এবং তারাই রাষ্ট্রপতির ভোটে কিন্তু অংশগ্রহণ করে। অর্থাৎ রাষ্ট্রপতির যে ভোট, এই যে ইলেকট্রাল কলেজ, এটা নির্বাচন কমিশন তৈরি করে এবং নির্বাচন কমিশন ভারতবর্ষের সংবিধানে 54 এবং 55 নম্বর ধারা অনুযায়ী এই ব্যবস্থাপনাটা কিন্তু তৈরি করে। ঠিক আছে, আর রাষ্ট্রপতির ভোটে সমস্ত এমপির অংশগ্রহণ করলেও 12 জন এমপি কিন্তু অংশগ্রহণ করে না।
ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। আর হ্যাঁ, একটা জিনিস, এই ইলেকট্রাল কলেজ তৈরি করেছে নির্বাচন কমিশন, এখনই বললাম। কিন্তু যদি কোনো কারণবশত রাষ্ট্রপতির ভোট নিয়ে যদি ঝামেলা বাঁধে, তোমরা নিশ্চয়ই জানো আমাদের যুক্তরাষ্ট্রীয় দেশ, রাষ্ট্রপতির পদ নিয়ে কিন্তু ঝামেলা বাঁধতেই পারে। তো সেই ঝামেলার নিষ্পত্তি যদি কেউ করতে পারে, তো সেটা কে করবে? তোমার হচ্ছে সুপ্রিম কোর্ট। কেন স্যার? সংবিধানের কিন্তু সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট। অতএব রাষ্ট্রপতির পদের ভোট নিয়ে যদি কোনো সমস্যা হয়, তাহলে সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত দেবে সেটা কিন্তু সবাই মানতে বাধ্য। ঠিক আছে? এটা তো কত নম্বরে থাকলো? এটা হচ্ছে বি নম্বর। এবার সি নম্বর বা 3 নম্বরে গিয়ে কি বলে থাকো, এই রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে ভারতের তোমার হচ্ছে প্রধান বিচারপতি। মানে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি থাকে, সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সে প্রধান বিচারপতিকে কি করে? তাহলে রাষ্ট্রপতিকে তোমার হচ্ছে শপথ বাক্য পাঠ করায়। হলো? তাহলে এই স্লাইডটা থেকে আমরা কি কি জানলাম? রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের হচ্ছে প্রধান, রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি হচ্ছে প্রথম নাগরিক। তারপর রাষ্ট্রপতির যে তোমার হচ্ছে 54 এবং 55 নম্বর ধারাতে নির্বাচন সম্বন্ধে বলা রয়েছে। এই নির্বাচন ব্যবস্থাটাকে কি বলা হয়? ইলেকট্রাল কলেজ। তারপর হচ্ছে কি এটা কে তৈরি করে? তো তোমার হচ্ছে নির্বাচন কমিশন তৈরি করে। আচ্ছা, এই ইলেকট্রাল কলেজে কারা কারা থাকে? লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য এবং বিধানসভার সদস্য। এদের মধ্যে থেকে রাজ্যসভার 12 জন সদস্য শুধুমাত্র থাকে না। ঠিক আছে? রাষ্ট্রপতির যে সদস্য হবে, তো সেই সদস্য হতে গেলে তোমার মাথায় রাখতে হবে 50 জনের একটা সমর্থিত তোমার হচ্ছে খসড়া লাগবে এমপি, তারপর রাষ্ট্রপতির পদে কিন্তু কেউ দাঁড়াতে পারবে। আর রাষ্ট্রপতির এই যে পুরো প্রক্রিয়াটা নির্বাচন কমিশন করে, সেটা হচ্ছে পরোক্ষ ভোটিং পদ্ধতির মাধ্যমে করে, যেটাকে ইলেকট্রাল কলেজ বলে। এবং ইলেকট্রাল কলেজ সংক্রান্ত যদি কোনো সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে সেই সমস্যার সমাধান করার দায়িত্ব একমাত্র হচ্ছে কার? তোমার হচ্ছে সুপ্রিম কোর্টের। ক্লিয়ার? তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তারপর হচ্ছে 4 নম্বর বা ডি নম্বর। ডি নম্বর গিয়ে কি বলছে? বলছে কোনো কারণে তোমার হচ্ছে রাষ্ট্রপতি পদে কেউ না থাকলে সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে বসে। অনেক সময় দেখা যায় যে রাষ্ট্রপতি পদে কেউ থাকে না। কেন? 5 বছর হয়তো কমপ্লিট হয়ে গেছে, রাষ্ট্রপতি উনি সরে গেছেন, নতুন করে রাষ্ট্রপতি হয়তো হয়নি, এটা একটা কারণ হতে পারে। বা রাষ্ট্রপতি তোমার হচ্ছে পদাধিকারী মানে পদে থাকার অবস্থা হয়তো তিনি মারা গেছেন, এটাও হতে পারে। বা রাষ্ট্রপতির সম্বন্ধে কোনো ধরনের ইমপিচমেন্ট পদ্ধতি চলে এসছে, ঠিক আছে, এটাও হতে পারে। তো যে কোনো কারণে যদি রাষ্ট্রপতির পদে যদি কেউ না থাকে, তাহলে সেই ফাঁকা স্থান পূরণ করে হচ্ছে কে? তোমার হচ্ছে উপরাষ্ট্রপতি। অর্থাৎ উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কিন্তু কাজ করে। এবার উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কেন কাজ করে? কারণ ওই যে বললাম যে তোমার হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান। তো রাষ্ট্রের প্রধান পদটাই যদি ফাঁকা থাকে, তো রাষ্ট্র পরিচালনা তো অহেতুক হয়ে যায়। এই সময় যদি বিলও পাস হয়, সেই বিলটা তোমার হচ্ছে কি আইনে পরিণত হবে না। এই সময় যদি তোমার যে রাষ্ট্রপ্রধান যদি না থাকে, তাহলে হচ্ছে সারা দেশের মধ্যে একটা অরাজকতার পরিবেশ তৈরি হতে পারে। এবং সেই অরাজকতার পরিবেশ যাতে তৈরি না হয়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি তোমার হচ্ছে কি যদি কোনো কারণবশত না থাকে, সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদে বসে। আচ্ছা দেখো, লেখাই আছে কোনো কারণবশত উপরাষ্ট্রপতি না যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কে বসবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অর্থাৎ তোমার হচ্ছে অনেক সময় দেখা যায় যে হয়তো উপরাষ্ট্রপতি বসবে, কিন্তু সেই উপরাষ্ট্রপতিও নেই, এটাও একটা সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, তিনি কিন্তু রাষ্ট্রপতি পদে বসবেন। ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অলরেডি আমরা একবার পড়লাম যে রাষ্ট্রপতিকে যিনি শপথ বাক্য পাঠ করান। কোনো কারণবশত রাষ্ট্রপতির পদে যদি কেউ না থাকে এবং ওই সময় যদি উপরাষ্ট্রপতির পদটাও যদি ফাঁকা থাকে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। আচ্ছা, এই ধরনের একটা ইতিহাসও আছে ভারতবর্ষের ইতিহাসে, যে প্রধান বিচারপতি তোমার হচ্ছে কি হিমায়তুল্লাহ, হ্যাঁ, রাষ্ট্রপতির পদে বসেছে। এই হিমায়তুল্লাহ হচ্ছে কি স্যার একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এবং তিনি রাষ্ট্রপতি পদে কিন্তু বসেছিলেন। ঠিক আছে? ক্লিয়ার? তো এটা হচ্ছে কত নম্বর? এটা হচ্ছে ডি নম্বর। এরপর হচ্ছে ই নম্বর। দেখো, এগুলো থেকে রাষ্ট্রপতি থেকে কোশ্চেন আসলে এর মধ্যে থেকেই আসবে। তারপর রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কি কি যোগ্যতা প্রয়োজন? তো দেখো, এখানে সর্বসাকুল্যে তোমার হচ্ছে যোগ্যতা 6টা দেওয়া রয়েছে। এই 6টা যোগ্যতা কি কি? নাম্বার 1, ভারতের নাগরিক হতে হবে, এটা তো মাস্ট। ঠিক আছে? নাম্বার 2, ন্যূনতম বয়স লাগবে 35 বছর। রাষ্ট্রপতির ক্ষেত্রে মাথায় রাখবে ন্যূনতম বয়সটা 35 বছর, কিন্তু ম্যাক্সিমাম বয়সের কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে? 3 নম্বর কি বলছে? লোকসভার সদস্য হওয়ার জন্য যা যা যোগ্যতা প্রয়োজন সেই জিনিসটা লাগবে। অর্থাৎ একজন লোকসভার সদস্য হওয়ার জন্য যা যা কি কি, ভারতের নাগরিক হতে হবে, তারপর হচ্ছে কোনো ধরনের প্রফিটেবল পদে বসা যাবে না। ঠিক আছে? এই ধরনের যা যা লোকসভা সদস্য হওয়ার জন্য লাগে একটা রাষ্ট্রপতির পদে বসার জন্য, তাই কিন্তু লাগবে।
4 নম্বর, কোনো ধরনের লাভজনক পদে বসা যাবে না। অলরেডি আমি এই কথাটা তোমাদেরকে বললামও যে কোনো ধরনের লাভজনক পদে কিন্তু বসা যাবে না। অর্থাৎ যদি আগে থেকে কোনো লাভজনক পদে তুমি বসেও থাকো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই পদ কিন্তু ত্যাগ করে দিয়ে আসতে হবে। ঠিক আছে। 5 নম্বর কি বলছে, রাষ্ট্রপতির পদে দাঁড়াতে গেলে লোকসভা বা রাজ্যসভার যে কোনো 50 জন সদস্য সমর্থনযোগ্য দরখাস্ত পত্র যে কোনো একটা কক্ষে জমা করতে হবে। এটা আমি তখনই বলেছি তোমাদের, মনে করো 54 এবং 55 নম্বর ধারা বোঝানোর সময়, যে তুমি রাষ্ট্রপতি পদে হয়তো দাঁড়াবে, তো সেক্ষেত্রে দাঁড়ানোর জন্য তোমাকে হয় লোকসভায় নাহলে রাজ্যসভায় ওখানকার যে এমপিরা রয়েছে তার মধ্যে থেকে 50 জনের সমর্থন বিশিষ্ট একটা খসড়া বা একটা দরখাস্ত তোমার হচ্ছে জমা দিতে হবে। লোকসভায় যদি হয় তো সেই দরখাস্তটা হচ্ছে তোমার হচ্ছে স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে জমা দিতে হবে। যদি কোনো কারণবশত স্পিকার না থাকে তো ডেপুটি স্পিকারের কাছে জমা দেবে। আর এটা যদি রাজ্যসভায় হয় তো তোমার হচ্ছে চেয়ারম্যানের কাছে জমা দেবে, যে পদাধিকার বলে হচ্ছে উপরাষ্ট্রপতি। যদি কোনো কারণবশত যদি তোমার হচ্ছে চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি না থাকে, সেক্ষেত্রে কি ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন তার কাছে জমা দেবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো যে 50 জনের গল্পটা কি রয়েছে। আর স্যার এই পদে দাঁড়ানোর জন্য আমানত হিসাবে 5,000 টাকা জমা করতে হবে। আমানত হিসাবে বলতে এটা হচ্ছে কি এক ধরনের হচ্ছে ডোনেশন বলতে পারো, যে কত 5,000 রুপিস তোমাকে জমা করতে হবে। সম্ভবত এটা 5,000 না 15,000 হবে মনে হয়। ঠিক আছে, একটু দেখে নিও এটা বই। আচ্ছা, নেক্সট নম্বর হচ্ছে কি এফ নম্বর, বলছে একজন রাষ্ট্রপতি ন্যূনতম 5 বছর রাষ্ট্রপতির পদে বসে থাকতে পারে। ঠিক আছে, তোমার যে ন্যূনতম বয়স রাষ্ট্রপতির পদের জন্য থাকলেও ন্যূনতম কত থাকে 35। ঠিক না, বলছে ঊর্ধ্বতম বয়স কিন্তু থাকে না, অলরেডি আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি। এরপরে বলছে একজন প্রার্থী রাষ্ট্রপতি পদে একাধিকবার দাঁড়াতে পারে। এটা নয় যে রাষ্ট্রপতি পদে মানে ইচ্ছা একবার হয়ে গেল আর দাঁড়াতে পারবে না, এই ধরনের ব্যাপারটা না। একাধিকবার 2বার 3বার 4বার 5বার যতবার ইচ্ছা দাঁড়াতে পারবে। তাহলে এখান থেকে কি কি জানলাম, রাষ্ট্রপতি একজন কিন্তু 5 বছর থাকবে, রাষ্ট্রপতির ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর, ঊর্ধ্বক্রম কোনো বয়স নেই। ঠিক আছে, রাষ্ট্রপতি যে একবার হয়ে যাবে সে একাধিকবার যদি তাকে যদি অন্যবার ভোটে যদি আবার যদি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আসতে পারে। ঠিক আছে, একাধিকবার তোমার হচ্ছে দাঁড়াতে পারেন, এই কথাটাও মাথায় রাখবে। রাষ্ট্রপতির ক্ষেত্রে ন্যূনতম বয়স 35, কিন্তু তোমার হচ্ছে উচ্চতম বয়সের কোনো ব্যাপার নেই। তাহলে আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছো সবগুলো। তারপরে দেখো তোমার হচ্ছে জি নম্বরে গিয়ে কি বলছে দেখো, বলছে রাষ্ট্রপতির ইমপিচমেন্টেরও ব্যাপার রয়েছে, এবং রাষ্ট্রপতি ইমপিচমেন্ট নিয়ে কত নম্বর ধারায় রয়েছে 61। রাষ্ট্রপতি যদি নির্বাচন বলে যে কত নম্বর ধারায় নির্বাচন, তাহলে বুঝতে পেরেছো 54 অ্যান্ড কি 55। কিন্তু মাথায় রাখবে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট কথাটার মানে হচ্ছে কি রাষ্ট্রপতিকে যদি তোমার হচ্ছে কি তোমার হচ্ছে বাতিল যদি করতে চাই, ঠিক আছে, সেটা হচ্ছে কত নম্বর আর্টিকেল নম্বর হচ্ছে 61। এক্ষেত্রে ইমপিচমেন্ট আনতে গেলে সংসদের উভয় কক্ষে 1/4 সদস্যের সমর্থনযোগ্য যে কোনো কক্ষে পাস করাতে হবে। অর্থাৎ তোমার যে কোনো রাষ্ট্রপতি সম্বন্ধে তোমাদের যদি ইমপিচমেন্ট আনতে হয়, সেক্ষেত্রে 1/4 সদস্য, সেটা লোকসভা হতে পারে বা রাজ্যসভা হতে পারে। ঠিক আছে, তো সেখানে তোমার হচ্ছে দরখাস্ত জমা করতে হবে। আমি কিছুক্ষণ আগে বলেছি লোকসভার ক্ষেত্রে তোমার হচ্ছে কি স্পিকার বা ডেপুটি স্পিকারের কাছে জমা করবে, রাজ্যসভার ক্ষেত্রে হচ্ছে চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যানের কাছে জমা করবে। আচ্ছা, তারপরে রাষ্ট্রপতিকে তোমার হচ্ছে 14 দিনের নোটিশ দেওয়া হয়ে থাকে। এই 14 দিনের নোটিশের মধ্যে যদি রাষ্ট্রপতি মানে তোমার যদি করে হয়তো নিজে থেকে রিজাইন দিয়ে দিতে পারে। ঠিক আছে, যদি কোনো কারণবশত রিজাইন না দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু মানে পার্লামেন্টের উভয় কক্ষে ইমপিচমেন্ট প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। দেখো ওই কথাটা দেখা আছে, এই 14 দিনের মধ্যে যদি রাষ্ট্রপতি তোমার হচ্ছে ইস্তফা দেয় তো উপরাষ্ট্রপতির কাছে ইস্তফা জমা দেবে। আর তোমার হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি অনুসরণ করা হবে না যদি 14 দিনের মধ্যে যদি জমা করে দেয়, ঠিক না। আচ্ছা, যদি কোনো কারণে না করে সেক্ষেত্রে সংসদের উভয় কক্ষে ইমপিচমেন্ট পদ্ধতি অনুসরণ হতে পারে। এবার সংসদের উভয় কক্ষে যখন ইমপিচমেন্ট পদ্ধতি অনুসরণ হবে, তখন যে ইমপিচমেন্ট হবে সেটার কোনো বাধ্যবাধকতা নেই, হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, কেন একটা ইমপিচমেন্টের তো আবার হওয়ার তো একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। আর মাথায় রাখতে হবে, আমি কিছুক্ষণ আগে বলেছি যে রাষ্ট্রপতির পদটা হচ্ছে কি পুরোপুরি হচ্ছে কি তোমার যে যুক্তরাষ্ট্রীয়, তো এই একটা যুক্তরাষ্ট্রীয় পদকে হুট করে তোমার হচ্ছে ইমপিচমেন্ট করে দেবে একটা মানে বড় সাংগঠনিক ব্যবস্থা ছাড়া, এটা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমি রাষ্ট্রপতি ইমপিচমেন্ট সম্বন্ধে একটু বলে দিই। সবার প্রথমে এই ইমপিচমেন্ট পদ্ধতিটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে। যেমন আমরা নির্বাচনটা দেখলাম আয়ারল্যান্ড থেকে এসছে, তো ইমপিচমেন্ট পদ্ধতিটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এসছে।
কত নম্বর ধারা অনুযায়ী? 61 নম্বর ধারা অনুযায়ী। 1/4 অংশ সদস্য লোকসভার বা রাজ্যসভার যদি তাদের যে সুপ্রিমো রয়েছে সেইখানে যদি দরখাস্ত জমা করে, সেক্ষেত্রে সেই কক্ষ তোমার হচ্ছে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের নোটিশ জারি করতে পারে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট নোটিশ জারি হলে 14 দিনের মধ্যে সে যদি রিজাইন পত্র উপরাষ্ট্রপতিকে দিয়ে দেয় তো দিয়ে দিল, আর যদি না দেয় তাহলে ইমপিচমেন্ট পদ্ধতি কিন্তু শুরু হয়ে যাবে। ইমপিচমেন্ট পদ্ধতি যদি শুরু হয় সেক্ষেত্রে ইমপিচমেন্ট হতেও পারে, না হতে পারে, সংখ্যাগরিষ্ঠতার উপর নির্ভর করবে সেই ইমপিচমেন্ট পদ্ধতি। ঠিক আছে? আর ইমপিচমেন্ট মানে হচ্ছে কি বরখাস্ত পদ্ধতি। রাষ্ট্রপতি কোন সময় বরখাস্ত হয়? যদি সংবিধান বিরোধী কাজ করে, কোনো ইলিগাল কাজ করে, বা কোনো ধরনের তোমার হচ্ছে কি তার যে স্কুটনি হয়েছিল হ্যাঁ রাষ্ট্রপতি পদের, সেই পদের স্কুটনি করতে গিয়ে সে হয়তো কোনো তথ্য হয়তো ধামাচাপা দিয়েছে, বা তোমার এটাও হতে পারে যে হচ্ছে কি রাষ্ট্রপতি পদে যিনি আছেন তার সম্বন্ধে কোনো ধরনের এলিগেশন, কোনো ধরনের মামলা হয়তো মোকদ্দমা হয়েছে এবং সেটা মানে হচ্ছে তোমার হচ্ছে কোর্টের দ্বারা প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে? এই কারণেও কিন্তু হতে পারে। কিন্তু এটা মাথায় রাখবে, যতক্ষণ তিনি রাষ্ট্রপতি পদে বসে আছেন ততক্ষণ কিন্তু তার গায়ে কেউ হাত দিতে পারবে না। কেন হাত দিতে পারবে না? কারণ হচ্ছে তিনি একটা কিন্তু সাংবিধানিক রক্ষা কবচ কিন্তু নিয়ে থাকেন। ঠিক আছে? তো এই হলো রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি। এর পরবর্তীতে হচ্ছে কি কিসে রাষ্ট্রপতির হাতে শাসন বিভাগের সমস্ত ক্ষমতা অর্পণ করা হয়। অলরেডি আমি তোমাদেরকে বলেছি যে রাষ্ট্রপতি হচ্ছে শাসন বিভাগের হেড। রাষ্ট্রপতি হচ্ছে শাসন বিভাগের হেড। কেন্দ্র সরকারের শাসন বিভাগের কার্যবলী রাষ্ট্রপতির নামেই পরিচালিত হয়। এই যে কেন্দ্র সরকারের সমস্ত মানে এই যে হেড আছে পরিচালনা করে কিন্তু কেন্দ্রীয় ক্যাবিনেট। কেন্দ্রীয় ক্যাবিনেট কিন্তু চলে কার নামে? রাষ্ট্রপতির নামে। তবে প্রকৃত শাসন ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির উপরে থাকে না, রাষ্ট্রপতির তৈরি করা মন্ত্রিসভার উপরে থাকে। অর্থাৎ বুঝতে পারছো, এই যে মন্ত্রিসভা থাকে, এই মন্ত্রিসভাকে কিন্তু তৈরি করে রাষ্ট্রপতি। কখন তৈরি করে? ভোটের মাধ্যম দিয়ে যে রাজনৈতিক দল তোমার সংখ্যাগরিষ্ঠতা পেল, বা যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, ত্রিসংখ্য ভোট হয়েছে, তা আর যদি কেউ যদি রাষ্ট্রপতির কাছে গিয়ে বলে যে না আমার এই ধরনের ম্যান্ডেট তোমার হচ্ছে রয়েছে, ম্যাজিক ফিগার রয়েছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি তাকে কিন্তু সরকার তৈরি করার জন্য আহ্বান জানাতে পারে। রাষ্ট্রপতি যে মানে মেজরিটি থাক আর না থাক, রাষ্ট্রপতি কিন্তু সেই আহ্বান জানাবে, এবং সেই আহ্বানের যে সরকার, আহ্বায়ক সরকার মানে যিনি প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অন্যান্য মন্ত্রীকে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু তোমার হচ্ছে তার সরকারে কিন্তু নেই। অর্থাৎ সরকারটা কিন্তু রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীর নয়। ঠিক আছে? প্রধানমন্ত্রী হচ্ছে কি পরামর্শদাতা হিসাবে থাকে, এবং অন্যান্য যে মন্ত্রীগুলো রয়েছে পরামর্শদাতার হচ্ছে কি তোমার হচ্ছে ঢাল হিসাবে বা প্রশাসন চালানোর জন্য কাজ করে। কিন্তু আলটিমেটলি সমস্ত ব্যবস্থাপনা রাষ্ট্রপতির নামেই চলে। কিন্তু এরা কিন্তু এই যে ক্যাবিনেটের যারা সদস্য তারা কিন্তু রাষ্ট্রপতির উপর দায়বদ্ধ নয়, তারা কিন্তু আমার লোকসভার উপর দায়বদ্ধ। এটাও কিন্তু পরীক্ষায় কিন্তু কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে? তো আশা করি বুঝাতে পারছি তোমাদেরকে। 8 নম্বর। নেক্সট দেখো 8 নম্বর। 8 নম্বরে কি বলছে? রাষ্ট্রপতি যে রয়েছে, যেগুলো সাংবিধানিক পদ তার নিয়োগ দিতে পারে বা বাতিল করতে পারে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা লজিক্যালি তোমাদেরকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে কেউ হয়তো কোনো সাংবিধানিক পদে বসে আছে, বা সংবিধান অনুযায়ী কোনো পদ সৃষ্টি হয়েছে, এবং ওই পদে মানে কে বসবে সেটা কিন্তু ঠিক করে রাষ্ট্রপতি, বা রাষ্ট্রপতি কিন্তু তার তোমার হচ্ছে নিয়োগ দেয়। আবার কোনো কারণবশত তাকে যদি বাতিল করতে হয়, সেটাও কিন্তু করার দায়িত্ব কার? রাষ্ট্রপতি। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, ধরে নাও যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তো সেই প্রধান বিচারপতি যতই কলেজিয়াম পদ্ধতিতে আসুক না কেন, এই প্রধান বিচারপতির নিয়োগ কিন্তু রাষ্ট্রপতি নেই। আবার এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো ইমপিচমেন্ট হয়, কিন্তু ইমপিচমেন্ট হলেও কিন্তু আলটিমেটলি তার নিয়োগপত্র বাতিল করার ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতিরই। অর্থাৎ শুধু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নয়, যতগুলো সরকারি পদ রয়েছে সেই সরকারি পদগুলোতে কিন্তু হচ্ছে তোমার হচ্ছে কি যতগুলো সরকারি পদ রয়েছে সেখানে কিন্তু নিয়োগ দেওয়া বা বাতিল করা দুটোই দায়িত্ব হচ্ছে কার? রাষ্ট্রপতি। দেখো এই কথাটাই কিন্তু এখানে বলা রয়েছে। কি কি বলা রয়েছে দেখো? রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সাংবিধানিক পদ, যেমন হচ্ছে কি প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা, অ্যাটর্নি জেনারেল, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল মানে যেটাকে আমরা ক্যাগ বলি, তারপর হচ্ছে ইউপিএসসির তোমার হচ্ছে চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিগণ, নির্বাচন কমিশনের তোমার হচ্ছে কি সদস্যরা। ঠিক আছে? এসসি কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য, এসটি কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য, ওবিসি কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য, মহিলা কমিশনের চেয়ারম্যান, ভাষা সংখ্যালঘু কমিশনের অফিসার,
তারপর হচ্ছে কি অর্থ কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য, আন্তঃরাজ্য কমিশনের চেয়ারম্যান, ঠিক আছে। যতগুলো পদ রয়েছে এখানে দেখো, আমি যতগুলো নাম বললাম সবগুলো হচ্ছে সাংবিধানিক পদ। হ্যাঁ, এই সাংবিধানিক পদের নিয়োগ দেওয়া এবং বাতিল করার দায়িত্ব বা বাতিল করার তোমার হচ্ছে কি নিয়ম সবই হচ্ছে কার হাতে রয়েছে? রাষ্ট্রপতির হাতে রয়েছে। কেন স্যার? কারণ হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে তোমার হচ্ছে কি রাষ্ট্রের হেড, এবং তিনি কিন্তু হচ্ছে কি এই পুরো সিস্টেমের প্রশাসন ব্যবস্থাটাই কিন্তু অপারেট করেন। ঠিক আছে, তা আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, তো যতগুলো এখানে পদ রয়েছে যেগুলো হচ্ছে কি সাংবিধানিক পদ, সেই পদগুলোর নিয়োগ দেওয়া এবং বাতিল করার দায়িত্ব হচ্ছে গিয়ে কার? রাষ্ট্রপতির। তার পরবর্তীতে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে কি অত যে রাষ্ট্রপতি সামরিক বাহিনীর সর্বোচ্চ ব্যক্তি, কিন্তু আমাদের যে সামরিক বাহিনী রয়েছে তার কিন্তু সর্বোচ্চ ব্যক্তি। আমাদের সামরিক বাহিনীতে কে কে রয়েছে বলো? একটা হচ্ছে আর্মি, একটা হচ্ছে তোমার হচ্ছে নেভি, আর একটা হচ্ছে এয়ারফোর্স। এই তিনটার সর্বোচ্চ ব্যক্তি বা হেড হচ্ছে কার নামে চলে? রাষ্ট্রপতির নামে চলে। তো দেখো ওটাই লেখা আছে রাষ্ট্রপতি সামরিক বাহিনীর সর্বোচ্চ ব্যক্তি। এক্ষেত্রে সেনাবাহিনী হচ্ছে সেনাবাহিনীর সর্বাধিনায়ক। রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে সেনাবাহিনীর প্রধান, বায়ুসেনার প্রধান, নৌবাহিনীর প্রধান এবং সিডিএস নিয়োগ করতে পারে। সিডিএস এটা পদ কিন্তু এই রিসেন্টলি কিন্তু অ্যাড হয়েছে। কিভাবে অ্যাড হয়েছে? অ্যাকচুয়ালি তোমার হচ্ছে রাষ্ট্রপতির হাতে পুরোপুরি ক্ষমতাটা যেটা চলে গেছিল মন্ত্রিসভা, সেই মানে সেইখানে একটাকে কি পূর্ণচ্ছেদ দেওয়ার জন্য বা কমা দেওয়ার জন্য বলতে হবে, পূর্ণচ্ছেদ তো নয়, কমা দেওয়ার জন্য এই সিডিএস পদটাকে কিন্তু তৈরি করেছে। সিডিএস পদটা হচ্ছে কি এই যে তোমার হচ্ছে আমাদের যে তোমার হচ্ছে আর্মি, তারপর হচ্ছে নেভি এবং এয়ারফোর্স, এই তিনটা ফোর্সেরই হেড হচ্ছে কি সিডিএস, এবং সিডিএস আবার কার দ্বারা দায়বদ্ধ? তোমার রাষ্ট্রপতি দ্বারা দায়বদ্ধ। আলটিমেটলি সেনাপ্রধান তালিকায় মানে সেনাবাহিনীর সর্বাধিনায়ক তালিকায় কে হলো? রাষ্ট্রপতি। তাহলে আমাদের দেশের তোমার যে সেনাবাহিনী, সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী কিন্তু না, আধা সামরিক যদি বাহিনী হয় সেক্ষেত্রে কিন্তু হোম মিনিস্ট্রি। আধা সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী হচ্ছে কে? এর হেড হচ্ছে কে? হোম মিনিস্ট্রি। ঠিক আছে, হোম মিনিস্ট্রি। আর স্যার যদি এটা যদি সামরিক বাহিনী হয়, আমাদের দেশের আধা সামরিক বাহিনীর মধ্যে কে কে রয়েছে? সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, আসাম রাইফেলস, এসএসবি, আইটিবিপি। ঠিক আছে, এই যে সংস্থাগুলো রয়েছে এগুলো সব হচ্ছে আধা সামরিক বাহিনীর জন্য, এবং এর হেড হচ্ছে হোম মিনিস্ট্রি। আর স্যার যেগুলো সামরিক বাহিনী বলতে হচ্ছে কে? তিনটে। কি তিনটে? একটা হচ্ছে আর্মি, একটা হচ্ছে কি স্যার বায়ুসেনা, আর একটা হচ্ছে কি নেভি। এর হেড হচ্ছে কে? রাষ্ট্রপতি। তারপরে কে নম্বর 79 নম্বর তোমার হচ্ছে ধারা অনুযায়ী রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা নিয়ে ভারতবর্ষের আইন বিভাগ তৈরি হয়। আমি কিছুক্ষণ আগে বলেছি আমাদের যে আইন বিভাগ শুধুমাত্র লোকসভা রাজ্যসভা নিয়ে তৈরি নয়, তার সাথে রাষ্ট্রপতিও কিন্তু রয়েছে। দেখো লেখা হয়েছে অর্থাৎ যে কোনো আইন পাস করতে গেলে লোকসভা এবং রাজ্যসভার পাশাপাশি রাষ্ট্রপতির সইও প্রয়োজন, এবং সংসদের প্রথম ভাষণ রাষ্ট্রপতি দিয়ে থাকেন। ধরে নাও যে কোনো হয়তো অধিবেশন শুরু হয়েছে সংসদে, ঠিক আছে, সেটা তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের 3 ধরনের অধিবেশন হয়। এছাড়াও স্যার হচ্ছে সর্বোচ্চ 2টা অধিবেশন আমাদেরকে করতেই হয়। তো এই যে অধিবেশন হোক না কেন, সেই অধিবেশনের শুরুটার ভাষণ কে দিয়ে থাকে? রাষ্ট্রপতি দিয়ে থাকে। এবং এছাড়াও যে কোনো কারণবশনে মানে যে কোনো সেশন বসলে রাষ্ট্রপতি বক্তৃতার দিয়ে কার্যনির্বাহী শুরু হতে পারে। এছাড়াও কোনো কারণ বশত যৌথ অধিবেশন যদি হয় দরকার পড়ে, সেক্ষেত্রেও কিন্তু যৌথ অধিবেশনের ডাক দেবে কে? রাষ্ট্রপতি। অনেক সময় লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কিন্তু মতানৈক্য হচ্ছে, কোনো বিল নেই, দুটোর মধ্যে হয়তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছেই না যে দুজন মিলে মানে বিলটাকে নিয়ে আসবে। ঠিক আছে, তো তখন গিয়ে কি রাষ্ট্রপতি কিন্তু যৌথ অধিবেশন ডাক দিতে পারে। যৌথ অধিবেশন কথাটার মানে হচ্ছে কি লোকসভা এবং রাজ্যসভার যারা এমপি রয়েছে সবাই মিলে কিন্তু একসাথে বসবে সেক্ষেত্রে। আচ্ছা, যদি এই ধরনের হয় সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু যৌথ অধিবেশনে ডাক দেয়, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু তার সভাপতিত্ব করে না, সভাপতিত্ব করে লোকসভার স্পিকার। ঠিক আছে, তো স্যার রাষ্ট্রপতি কিন্তু তাহলে বুঝবে আইনসভার তাহলে হচ্ছে কি লোকসভা রাজ্যসভার সাথে হচ্ছে সেও একটা বিভাগ। দ্বিতীয় হচ্ছে কি যে কোনো বিল যদি আইন করতে হয় তার লোকসভা রাজ্যসভার সাথে সাথে হচ্ছে রাষ্ট্রপতিরও সই লাগে। আচ্ছা, সংসদে যে কোনো অধিবেশন হতে গেলেই সে অধিবেশনে ভাষণ দেবে প্রথম হচ্ছে কে? রাষ্ট্রপতি কিন্তু যৌথ অধিবেশনও ডাকতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপর নেক্সট। তারপর দেখো রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। তোমরা এটা জানো রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করে? 12 জন। এই 12 জন কিন্তু রাষ্ট্রপতির ভোটে তোমার ভোট দিতে কিন্তু পারে না। অলরেডি আমি কিন্তু এই কথাটা তোমাদেরকে বলেছি।
জনকে কোথা থেকে না হয়? সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা এবং সমাজসেবার কাজে না হয়। ঠিক আছে, আমি আবার বলছি, সাহিত্য, বিজ্ঞান, তোমার হচ্ছে শিল্পকলা এবং সমাজসেবা, এই চারটার থেকে যে মানুষরা বিলং করে এই ধরনের 12 জনকে রাষ্ট্রপতি কিন্তু মনোনীত করতে পারেন। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার সচিন তেন্ডুলকারকে কিভাবে নিল? সচিন তেন্ডুলকার তো সাহিত্যের জন্য বিখ্যাত নয়, সচিন তেন্ডুলকার তো বিজ্ঞানের জন্য বিখ্যাত নয়, শিল্পকলার জন্য বিখ্যাত নয়, সমাজসেবার সাথেও তো জড়িত নাই, তাহলে সে সচিনকে কেন নিল? তো সচিনকে যেটা কারণ নিয়েছে এটা হচ্ছে সমাজসেবার কারণে। সমাজসেবা বলতে এই যে ক্রিকেট খেললো ধরো সচিন, ঠিক আছে, তো ক্রিকেট খেলার মাধ্যম দিয়ে সেটা একটা বিনোদন দিল, শুধুমাত্র মানে নিজে খেলেছে এটা নয়, মানে একটা দীর্ঘ ভারতবাসীদেরকে ভারতের একটা আইডেন্টিটি কিন্তু সে তৈরি করলো। তাহলে এটা একদম মানে সে যে হচ্ছে ক্রিকেটের গড, শুধু এটার জন্য সে তার মানে 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 সেই শুধুমাত্র ব্যাপারটা নয়, তিনি যে ক্রিকেটের গড সেটা কিন্তু বিশ্বের কাছে মানে হচ্ছে পরিচিত। সচিনকে ক্রিকেট জগতের বিশ্বের কে চেনে না? তো সেই ভারতবর্ষের নাম প্রতিটা দেশে যে প্রচার করলো সেটা এক ধরনের কি সমাজসেবার মধ্যে পড়লো। দ্যাটস ওয়াই সচিনকে কিন্তু সেই সময় নেওয়া হয়েছিল। আচ্ছা, তারপর হচ্ছে কি, তাহলে 12 জনকে নেয়, তার 12 জনকে 4টা ক্যাটাগরির মধ্যে থেকে নেয়, একটা সাহিত্য, একটা বিজ্ঞান, একটা শিল্পকলা, একটা হচ্ছে বিনোদন বা সমাজসেবা। এরপর দেখো নতুন রাজ্য গঠন। ঠিক আছে, নতুন রাজ্য গঠন মানে 2 নম্বর ধারা অনুযায়ী বা সীমানা নাম পরিবর্তন 3 নম্বর ধারা অনুযায়ী এই সংক্রান্ত সিদ্ধান্ত প্রথম কিন্তু রাষ্ট্রপতি নেয়। এটা দারুণ ইন্টারেস্টিং জিনিস। কিভাবে? নর্মালি আমরা জানি যে আইনসভা কাকে কাকে নিয়ে তৈরি, লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি নর্মালি গিয়ে কি করে? রাষ্ট্রপতি নর্মালি তোমার লোকসভা এবং রাজ্যসভা বিল পাস করে, সেটাকে রাষ্ট্রপতি গিয়ে কি করে? সই করে। ঠিক আছে, যদি রাষ্ট্রপতি সই করে তাহলে কিন্তু বিল আইনে পরিণত হয়, যদি রাষ্ট্রপতি সই না করে তাহলে কিন্তু বিল কিন্তু আইনে পরিণত হয় না। তো এটা হলো সাধারণ প্রসেস, কিন্তু উল্টো প্রসেসও রয়েছে। উল্টো প্রসেস হচ্ছে কি, কিছু কিছু ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা আগে থেকে বিলটাকে পাস করে মানে রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছে না, রাষ্ট্রপতি সই করে আগে তোমার হচ্ছে লোকসভা বা রাজ্যসভার কাছে পাঠাচ্ছে। এই কিছু কিছু ক্ষেত্রের মধ্যে থেকে একটা ক্ষেত্রের নাম হচ্ছে কত স্যার? 2 নম্বর ধারা এবং 3 নম্বর ধারা। অর্থাৎ কোনো রাজ্যের নামের পরিবর্তন, সীমানার পরিবর্তন, এই বিষয়গুলো যদি থাকে, বা রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিল বা কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যকে নাম মানে করে দিল, তাই এই ক্ষেত্রে কিন্তু আগে লোকসভা বা রাজ্যসভা পাস হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে না, আগে রাষ্ট্রপতি ওটাকে তোমার যে সই করবে, তারপরে লোকসভা এবং রাজ্যসভার কাছে যাবে। ঠিক আছে, আলটিমেটলি প্রসেসটা একই ধরনেরই, 3 জনই কিন্তু সই করছে, 3 জনই কিন্তু পাস করাচ্ছে, কিন্তু স্যার একসময় হচ্ছে লোকসভা রাজ্যসভা আগে হয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, আর এক্ষেত্রে 2 এবং 3 নম্বর আর্টিকেলের ক্ষেত্রে রাষ্ট্রপতি সই করে দিয়ে লোকসভা এবং রাজ্যসভার কাছে পাঠাচ্ছে। আচ্ছা স্যার, এই 2 আর 3 নম্বর আর্টিকেলটা কি এই ধরনের আর কি নেই? আরও আছে। তুমি যদি ভারতবর্ষের সংবিধানের মানি বিল যদি দেখো, ঠিক আছে, আগে রাষ্ট্রপতি সই করে তারপরে কিন্তু যাই, এবং মানি বিল কিনা সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার তোমার হচ্ছে ক্ষমতা একমাত্র স্পিকারের থাকে। এই ধরনের আমাদের ভারতবর্ষ সংবিধানে প্রচুর তোমার হচ্ছে রয়েছে যেখানে তোমার হচ্ছে রাষ্ট্রপতি আগে সই করে তারপরে লোকসভা বা রাজ্যসভার কাছে যায়। তার মধ্যে দুটো হচ্ছে কি 2 নম্বর ধারা, 2 নম্বর ধারা অনুযায়ী কি হয়? নতুন রাজ্য গঠন। আর 3 নম্বর ধারা অনুযায়ী হচ্ছে রাজ্যের নাম পরিবর্তন। তারপর দেখো কে নম্বর, রাষ্ট্রপতি অর্থ বিল 110 নম্বর ধারা, সংবিধান সংশোধন বিল 368 নম্বর ধারা। এখানেও প্রথমে সিদ্ধান্ত নেই, আমি কিছুক্ষণ আগে এটাই বুঝাচ্ছিলাম। দেখো মানি বিল আর অর্থ বিল মানে মানি বিল, আর সংশোধন বিলটাও এক্ষেত্রে রাষ্ট্রপতি আগে সই করে পাঠাবে, রাষ্ট্রপতি আগে সিগনেচার করে দেবে, তারপর লোকসভা এবং রাজ্যসভা তোমার হচ্ছে সেখানে কিন্তু নিজের কাজ করবে। আচ্ছা, রাষ্ট্রপতি আবার অর্ডিন্যান্স জারি করতে পারে। কত নম্বর ধারা অনুযায়ী অর্ডিন্যান্স জারি করে? 123 নম্বর ধারা অনুযায়ী। এবার কথা হচ্ছে স্যার অর্ডিন্যান্সটা হচ্ছে কি? অর্ডিন্যান্সটা হচ্ছে কোনো সময় হতেই পারে যে লোকসভা এবং মানে এক কথা হচ্ছে সংসদ তোমার হচ্ছে ঠিকঠাক মানে সেই সময় চলছে না, কিন্তু দেশের একটা এমন কোনো আইন এসছে সেটা সেই সময় মানে প্রচুর প্রয়োজন, হ্যাঁ, রাষ্ট্র ডিমান্ড বলতে পারো, কিন্তু সংসদ তো চালু করতে গিয়ে একটা প্রসেস লাগবে। তো রাষ্ট্রপতি সেই সময় গিয়ে কী করতে পারে? সেই বিলটাকে অর্ডিন্যান্স হিসাবে কিন্তু ইমপ্লিমেন্ট করে দিতে পারে। অর্থাৎ রাষ্ট্রপতি ইমপ্লিমেন্ট কেন করছে? রাষ্ট্রপতি তো হচ্ছে প্রশাসনের হেড, তো অতএব প্রশাসনে সেটা লাগু করে দিল। এই প্রশাসনে মানে তোমার হচ্ছে লোকসভা বা রাজ্যসভায় বিলটা পাস না হয়ে তোমার প্রশাসনে মানে ইমপ্লিমেন্ট হয়ে গেল, এই ইমপ্লিমেন্ট হওয়ার পদ্ধতিটাকে বলছে তোমার হচ্ছে অর্ডিন্যান্স। ঠিক আছে, আচ্ছা তাহলে গিয়ে কি স্যার এটা ইমপ্লিমেন্ট হয়ে গেল, তাহলে গিয়ে কি ওটা বিল হয়ে গেল? একদমই না, তাহলে তো সরকার তো স্বৈরতন্ত্র হয়ে যাবে, তাহলে তো স্যার কেউ আর পার্লামেন্টে বিল পাস করবে না, সবাই তো রাষ্ট্রপতির মাধ্যম দিয়ে অর্ডিন্যান্সের মাধ্যম দিয়ে সব কিছু করবে।
তাহলে এই অর্ডিন্যান্স কিন্তু 6 মাস পর্যন্ত অর্ডিন্যান্স থাকে, ঠিক আছে, অর্থাৎ আইন হিসাবে কিন্তু কার্যকর হয়। ওই 6 মাসের মধ্যে রাষ্ট্রপতির যে কেন্দ্রীয় মন্ত্রিসভা রয়েছে তাকে কিন্তু লোকসভা এবং রাজ্যসভাতে কিন্তু বিল পাস করতে হয়। যদি কোনো কারণবশত 6 মাসের মধ্যে সে বিল না পাস করতে পারে তাহলে কিন্তু অর্ডিন্যান্সের ভ্যালিডিটি নষ্ট হয়ে যায়। আর যদি কোনো কারণবশত যদি বিল পাস করে দিল মানে ওই 6 মাসের মধ্যে, তাহলে রাষ্ট্রপতির যে আইন, যে অর্ডিন্যান্সটা তোমার হচ্ছে কি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে রাষ্ট্রপতি লাগু করে সেটা কিন্তু আইনত বৈধতা পায়, ঠিক আছে। এইভাবে আমরা কি বুঝলাম যে 123 নম্বর আর্টিকেল দিয়ে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। তা আশা করি তোমরা অর্ডিন্যান্স জিনিসটা কি সেটা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে নেক্সট, আচ্ছা তারপর দেখো এম নম্বরে গিয়ে কি বলছে, রাষ্ট্রপতির আবার ভেটো দেওয়ারও কিন্তু ক্ষমতা আছে। ভেটো এটা হচ্ছে রাষ্ট্রপতির এক প্রকার হচ্ছে বিশেষ ক্ষমতা। হ্যাঁ, অতীতে রাষ্ট্রপতির কিন্তু এই ভেটো দেওয়া মানে একটা কিন্তু প্রথা ছিল বলতে পারো, ঠিক আছে। 78তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1944 সালে যখন ক্যাবিনেটের ক্ষমতা বৃদ্ধি হলো, ক্যাবিনেটের ক্ষমতা, তো সেই ক্যাবিনেটের ক্ষমতার পর কিন্তু এই ভেটো ব্যাপারটা রাষ্ট্রপতি কোনো একটা জায়গায় চুপচাপ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু রাষ্ট্রপতির এখনো এই ক্ষমতাগুলো রয়েছে, যেটাকে বলা হয় রাষ্ট্রপতির হচ্ছে গিয়ে কি সুপ্রিম পাওয়ার। আমরা সর্বোচ্চ গিয়ে কি জানি যে কেন্দ্রের যে মন্ত্রিসভা এবং হচ্ছে পার্লামেন্ট হচ্ছে গিয়ে কি সে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, একদম ঠিক। কিন্তু রাষ্ট্রপতি সংবিধান রক্ষার্থে কতগুলো তোমার হচ্ছে ছোট ছোট ভেটো প্রদান করার ক্ষমতা রাখে। এবং রাষ্ট্রপতির এই ভেটোগুলোকে 4 প্রকার বলা হয়, 4 প্রকার ভেটো। কি একটার নাম দেখো, 1 নম্বর হচ্ছে অ্যাবসোলিউট ভেটো। এই অ্যাবসোলিউট ভেটোকে তোমার হচ্ছে কি বলা হয় বাংলায় পূর্ণাঙ্গ ভেটো। 2 নম্বর হচ্ছে কি কোয়ালিফাইড ভেটো। কোয়ালিফাইড ভেটো মানে হচ্ছে কি নিয়ন্ত্রিত ভেটো। 3 নম্বর হচ্ছে কি তোমার হচ্ছে সাসপেন্সিভ ভেটো। সাসপেন্সিভ ভেটোকে কি বলা হয় তোমার হচ্ছে স্থগিতকারী ভেটো, ঠিক আছে। আর 4 নম্বর হচ্ছে কি পকেট ভেটো। তাহলে রাষ্ট্রপতির কত ধরনের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে? রাষ্ট্রপতির কিন্তু 4 ধরনের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। তাহলে প্রথম ভেটো যেটা আছে সেটা হচ্ছে অ্যাবসোলিউট ভেটো। কি বলছে এক্ষেত্রে রাষ্ট্রপতি ভেটো প্রয়োগ করে, রাষ্ট্রপতি কোনো মানে তোমার হচ্ছে ভেটো যদি প্রয়োগ করে এবং কোনো এটা হচ্ছে বিলে, ঠিক আছে, কোনো বিলে যদি অসম্মতি জানায় সেক্ষেত্রে মানে সেটি বাতিল করে দিতে পারে, যা পূর্ণাঙ্গ ভেটো নামে পরিচিত। এটা বিশেষ ক্ষমতা, বিশাল ক্ষমতা। এখন তেমন এই ক্ষমতাটা নেই। সংবিধান তৈরির সময় কিন্তু এই ধরনের ক্ষমতা ছিল, পূর্ণাঙ্গ ভেটো। মানে রাষ্ট্রপতি পার্লামেন্টে তৈরি করে দেওয়া তোমার হচ্ছে আইনকেও কিন্তু বাতিল করে দিতে পারত। রাষ্ট্রপতি যদি মনে করতো যে না এটা সংবিধান অনুযায়ী পরিপন্থী নয়, ঠিক আছে, তখন কিন্তু বাতিল করে দিতে পারত। মাথায় রাখবে 42তম সংবিধান সংশোধনী অর্থাৎ তোমার হচ্ছে 1976 সালে, এই 76 সালের আগে রাষ্ট্রপতির যে ক্ষমতা ছিল 76 সালের পরের রাষ্ট্রপতির ক্ষমতার কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তারপরে রয়েছে কি স্যার নিয়ন্ত্রিত ভেটো। নিয়ন্ত্রিত ভেটোটা হচ্ছে কি সংসদের বেশি পাস করা কোনো বিল করতে তিনি অস্বীকার যদি করেন সেক্ষেত্রে প্রাথমিকভাবে এই নিয়ন্ত্রিত ভেটো তোমার হচ্ছে বলা হয়ে থাকে। অর্থাৎ সংসদের 2 কক্ষে বিল পাস হয়েছে কিন্তু প্রাথমিকভাবে ওটাকে ও মানে পাস করাতে চাইছে না, ওটাকে একটা গিয়ে টাইম টেকিং ব্যাপার করে রেখে দিয়েছে, তখন এই ধরনের ভেটোকে কি বলা হয় তোমার হচ্ছে কোয়ালিফাইড ভেটো বা নিয়ন্ত্রিত ভেটো। এরপর হচ্ছে সাসপেন্সিভ ভেটো। সাসপেন্সিভ ভেটো কি বলছে কোনোদিন রাষ্ট্রপতি সম্মতির জন্য প্রেরিত হলে উক্ত বিলকে পুনরায় বিবেচনার জন্য পার্লামেন্টে পাঠাতে পারলেন। অনেক সময় আমরা জানি যে জানো নিশ্চয়ই যে ধরেন 2 কক্ষে পাস হয়ে গেল, রাষ্ট্রপতি কিন্তু ওটা পুনরায় কিন্তু পার্লামেন্টে পাঠায়। আচ্ছা, এক্ষেত্রে দ্বিতীয়বার যদি পার্লামেন্টে এসে আবার রাষ্ট্রপতি মানে কাছে মানে 2 কক্ষে যখন পাস হয়ে গেল এবং রাষ্ট্রপতির কাছে গেল, তখন কিন্তু রাষ্ট্রপতি কিন্তু সই করতে কিন্তু বাধ্য। অর্থাৎ এই ধরনের ভোটকে তোমার হচ্ছে স্থগিতকারী ভেটো বলা হয়ে থাকে, ঠিক আছে। তো রাষ্ট্রপতির এই ধরনের ক্ষমতাকে গিয়ে কি বলা হয় স্থগিতকারী ভেটো বা সাসপেন্সিভ ভেটো। তাহলে সাসপেন্সিভ ভেটোটা হচ্ছে শুধুমাত্র টাইম টেকিং ব্যাপার, আর অন্য কিছু নয়। রাষ্ট্রপতি এক্ষেত্রে তোমার হচ্ছে সেই বিলটাকে হয়তো আবার পার্লামেন্টে পাঠালো। আপনারা ভেবে দেখেন যে এটা মনে হচ্ছে কোনো একটা জায়গায় ভুল হচ্ছে, রাষ্ট্রপতি এবার যেটা পাঠালো সেটা সংসদের আবার 2 কক্ষে কিন্তু আবার কিন্তু চর্চা শুরু হলো।
দুই কক্ষে সেম বিল আবার যদি সই করে পাঠিয়ে দেয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি দ্বিতীয়বার কিন্তু সই করতে বাধ্য। রাষ্ট্রপতি এই যে টাইম টেকিং যে একটা ভেটো পাওয়ার ক্ষমতা, সেটাকে কি বলা হয়, স্থগিতকারী ভেটো বা তোমার হচ্ছে সাসপেন্সিভ ভেটো। এরপরে 4 নম্বর হচ্ছে কি পকেট ভেটো। পকেট ভেটো হচ্ছে কি বলছে কোনোদিনও সম্মতি বা অসম্মতি কিছু না দিয়ে অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রপতি যদি কোনো বিলকে যদি ফেলে রাখে, তখন এটাকে পকেট ভেটো বলে। মানে ও সম্মতিরও কোনো কথা বলছে না, সুপ্রিম কোর্টেও পাঠাচ্ছে না যে এটা নিয়ে কি জাস্টিফাই করা উচিত না, বা পার্লামেন্টেও দিতে পারার জন্য পাঠাচ্ছে না, কিছুই না, ও নিজের কাছে রেখে দিয়েছে। ওই নিয়ে খুব একটা মানে উচ্চবাচ্যর কোনো ব্যাপারই নেই। এই ধরনের তোমার হচ্ছে একদম অনির্দিষ্টকালের জন্য কোনো বিলকে লোকসভা এবং রাজ্যসভায় পাস হওয়ার পরেও যদি রাষ্ট্রপতি রেখে দেয়, তখন এটাকে রাষ্ট্রপতির পকেট ভেটো বলা হয়ে থাকে। ইন্দিরা গান্ধীর সময় ফখরুদ্দিন আলী আহমেদ মহাশয় তিনি কিন্তু এই পকেট ভেটো কিন্তু তোমার হচ্ছে মাঝে মধ্যেই কিন্তু করতেন, মানে তোমার হচ্ছে পকেট ভেটো কিন্তু ব্যবস্থাপনা করতেন, অর্থাৎ পকেট ভেটোর পাওয়ার তিনি কিন্তু প্রদর্শন করতেন। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতির ভেটো দেওয়ার ক্ষমতা 4টে, কিন্তু আমি আবার বলছি রাষ্ট্রপতির ভেটো দেওয়ার ক্ষমতা আগে যতটা ছিল এখন কিন্তু খুব একটা কিন্তু বেশি নেই। কেন? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, ঠিক আছে, 1976 সালে রাষ্ট্রপতির ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে, এবং 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে মিনি কনস্টিটিউশনের সমস্ত কিছুকে রিটার্ন করে দেওয়া হলেও রাষ্ট্রপতির ক্ষমতাকে দেওয়া হয়নি। এবং সেখানে কিন্তু ক্যাবিনেট শব্দটাকে স্পষ্ট করা হয়েছে যে ক্যাবিনেটই কিন্তু রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। অর্থাৎ রাষ্ট্রপতি শুধু পদাধিকারী হিসেবে বসে থাকবে, কিন্তু পুরো সিদ্ধান্ত নেবে হচ্ছে কি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেট। ঠিক আছে, যে প্রধানমন্ত্রী তোমার হচ্ছে কি পরামর্শদাতা হিসেবে কাজ করতে শুরু করেছিল, সেই প্রধানমন্ত্রী কিন্তু আজকে দিনে ভারতবর্ষের কি প্রশাসনিক ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ঠিক আছে, তাহলে আশা করি এই ভেটোগুলো বুঝতে পেরেছো রাষ্ট্রপতির। তারপর নেক্সট দেখো, রাষ্ট্রপতি তোমার হচ্ছে বাজেট পাস করার আগে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন। তোমরা সবাই জানো 112 নম্বর আর্টিকেল অনুযায়ী আমাদের দেশের কেন্দ্রীয় বাজেট পেশ হয়। এই পেশ হওয়ার আগে কিন্তু রাষ্ট্রপতি সই করবে, অর্থাৎ মানি বিল, সংবিধান সংশোধনী বিল 2 এবং 3 নম্বর ধারা মতো এই 112 নম্বর আর্টিকেলের ক্ষেত্রেও রাষ্ট্রপতির সম্মতি প্রথমে প্রয়োজন, তারপরে লোকসভা বা রাজ্যসভায় ওটা পেশ হবে। হলো, তারপরে রাষ্ট্রপতি ইচ্ছা করলে ফৌজদারি মামলা দণ্ডিত কোনো ব্যক্তিকে তোমার হচ্ছে দণ্ডাদিত স্থগিত রাখতে পারে বা কমাতে পারে। এটা 72 নম্বর আর্টিকেল স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাষ্ট্রপতি অনেক সময় ধরে নাও আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারাধীন কোনো ব্যক্তির হাতে ফাঁসি ছিল, ফাঁসিটাকে মুকুব করে দিতে পারে, যাবজ্জীবন করে দিতে পারে। যাবজ্জীবন কারো ছিল, সেটা সাজা কিন্তু কমিয়ে দিতে পারে রাষ্ট্রপতি। মানে আমাদের বিচার বিভাগের যে সাজা, সেই সাজা কমানোর ক্ষমতা তোমার হচ্ছে কার রয়েছে? রাষ্ট্রপতি রয়েছে। কত নম্বর আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল নম্বর হচ্ছে 72 বা 72। তারপরে জরুরি অবস্থা রয়েছে। আমাদের দেশে 3 ধরনের জরুরি অবস্থা রয়েছে। একটা হচ্ছে কি জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর আর্টিকেল অনুযায়ী। একটা হচ্ছে কি রাজ্য জরুরি অবস্থা, যেটাকে আমরা রাষ্ট্রপতি শাসন বলি, এটা হচ্ছে 356 নম্বর আর্টিকেল। ঠিক আছে, আর একটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা, হচ্ছে 360 নম্বর আর্টিকেল। এই 3 ধরনের তোমার হচ্ছে যখন জরুরি অবস্থা চলে, তখন কিন্তু সর্বোচ্চ ক্ষমতা কিন্তু ভোগ করে হচ্ছে কে? রাষ্ট্রপতি, সর্বোচ্চ ক্ষমতা। ঠিক আছে, যখন 352 অনুযায়ী চলে, তখন রাষ্ট্রপতি সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে। কিন্তু ওই যে বললাম 44তম সংবিধান সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি শুধুমাত্র ওয়াচডগ হয়ে রয়েছে। তাহলে ক্ষমতাটা কে ভোগ করে? রাষ্ট্রপতির মন্ত্রিত্বাধীন তোমার হচ্ছে ক্যাবিনেট, কেন্দ্রীয় ক্যাবিনেট। তাহলে 352 সময় রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির যে ক্যাবিনেট রয়েছে, সে কিন্তু সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে। 356 নম্বর অনুযায়ী কিন্তু রাজ্যপাল সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে। আর 360 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির অনুমতি ক্রমে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বা ক্যাবিনেট, সে কিন্তু সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে। তাই কেন্দ্রীয় মানে মন্ত্রিসভার তোমার হচ্ছে 3টা ক্ষেত্রেই কিন্তু সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে। একটা হচ্ছে রাজ্যপালের নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা, সেটা হচ্ছে কি রাজ্য জরুরি অবস্থা। একটা হচ্ছে কি সারা দেশেরই হচ্ছে কি তোমার কেন্দ্রীয় মন্ত্রিসভার মাধ্যমে, সেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। আর একটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা। 3টা ক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভা কিন্তু সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে এবং রাষ্ট্রপতির অনুমতি ক্রমে কিন্তু এই সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে। তো এটা হচ্ছে কি স্যার রাষ্ট্রপতির একটা বৈশিষ্ট্য। এর পরবর্তীতে হচ্ছে কি স্যার, যেহেতু রাষ্ট্রপতি নামের দেশ পরিচালিত হয়, তাই বলা যেতে পারে দেশের প্রধান দায়িত্ব হচ্ছে সাংবিধানিক পদ হচ্ছে রাষ্ট্রপতির পদ। অলরেডি এটা তোমাদেরকে আমি বললাম। ঠিক আছে, রাষ্ট্রপতি প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় ব্যবস্থাকে মন্ত্রিসভার সুপারিশ অনুযায়ী নিয়ে যাওয়া বা পরিবর্তন করার চেষ্টা করতে পারে। রাষ্ট্রপতি এবার স্বাভাবিক এখন চেষ্টা করতে পারে না। রাষ্ট্রপতি তোমার হচ্ছে যে মন্ত্রিসভা তৈরি করে, সেই মন্ত্রিসভাই কিন্তু হচ্ছে কি
এক্ষেত্রে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয়। আলটিমেটলি সেই মন্ত্রিসভাকে ডাকিয়ে গিয়ে সেই দলনেতাকে ডেকে প্রধানমন্ত্রী ঘোষণা কে করে? রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতিরই সরকার, তো রাষ্ট্রপতির কোনো একটা জায়গায় রাষ্ট্রের প্রধান হিসেবে দায়বদ্ধতা থাকেই, কি ঠিক না? তারপরে নেক্সট, আচ্ছা মোটামুটি তাহলে এখান থেকে কিন্তু হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে রাষ্ট্রপতির সম্বন্ধে এ থেকে জেড পর্যন্ত সব কিছু জেনে নিলাম একটা ভিডিওর মাধ্যম দিয়ে। আর একটা যেটা ভিডিও রয়েছে সেটা আমাদের বিভিন্ন প্রকার যে রাষ্ট্রপতি মানে বিভিন্ন জোন যে রাষ্ট্রপতি তারা যে এসেছেন, তারা কে কী করেছেন, কোন রাষ্ট্রপতির সময় কী হয়েছে না হয়েছে সেই বিষয়ে আমরা আলোকপাত করব। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে সেক্ষেত্রে বন্ধুদেরকে রেকমেন্ডেশন করতে পারো। আমাদের বেসিক ফাউন্ডেশনের জন্য কিন্তু এই যে আমাদের ভিডিওগুলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে দেখবে, তাহলে দেখবে যে তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো পরবর্তী রাষ্ট্রপতির ভিডিওর জন্য অপেক্ষা করো। এই ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।